শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। ভিডিওটি দেখার জন্য অ্যানালিটিক্যাল ইংলিশ টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এর আগের টিউটোরিয়ালে আমরা কোরিলেটিভ কনজাংশন টপিকটির প্রথম পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকের টিউটোরিয়ালে আমরা এর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে এখন মূল আলোচনায় ফেরা যাক। এখন আমরা কোরিলেটিভ কনজাংশন নট অনলি বাট অলসো এর ব্যবহার দেখব। শুধু টার্ম এক্সকে নয়, সেই সাথে ওয়াইকেও যদি বিবেচনা করা হয় তবে সেক্ষেত্রে নট অনলি বাট অলসো ব্যবহৃত হয়। তবে মাঝে মাঝে বাট অলসোকে সেপারেবল অবস্থায় দেখা যায়। দ্য বয় ইজ নট অনলি ক্লেভার বাট অলসো হার্ডওয়ার্কিং। ছেলেটি শুধুমাত্র চালাক নয়, সেই সাথে পরিশ্রমীও। এখানে নট অনলির পরে ক্লেভার এবং বাট অলসো এর পরে হার্ডওয়ার্কিং বসেছে, এবং দুটোই এখানে অ্যাডজেক্টিভ এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর এখানে শুধুমাত্র ক্লেভারকে নয়, হার্ডওয়ার্কিংকেও বিবেচনা করা হয়েছে, এবং এই দুটি অ্যাডজেক্টিভ নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত হয়ে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ নট অনলি ক্লেভার বাট অলসো হার্ডওয়ার্কিং গঠন করেছে। দ্য গুনস নট অনলি বিট হিম বাট রবড হিম অলসো। গুন্ডাগুলো তাকে শুধুমাত্র পেটায়নি, সেই সাথে তাকে লুটেও নিয়েছিল। এখানে নট অনলি এর পরে বিট হিম বসেছে, আর এখানে বাট অলসো সেপারেবল অবস্থায় আছে, এবং বাট এবং অলসো এর মাঝে রবড হিম বসেছে। দুটোই এখানে প্রেডিকেট, আর এই দুটি প্রেডিকেটের শুধুমাত্র প্রথমটিকে বিবেচনা করা হয়নি, সেই সাথে দ্বিতীয়টিকেও বিবেচনা করা হয়েছে। তাই উভয় প্রেডিকেট এখানে নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড প্রেডিকেট নট অনলি বিট হিম বাট রবড হিম অলসো গঠন করেছে। ফর দ্য ইনভাইটেড গেস্ট হাকিম অ্যারেঞ্জড নট অনলি মিট বাট স্পেশাল ইলিশ রেসিপি অলসো। আপ্যায়িত অতিথিদের জন্য হাকিম শুধুমাত্র মাংস নয়, সেই সাথে বিশেষ ইলিশ রেসিপির ব্যবস্থা করেছিল। এখানে নট অনলি এর পরে মিট বসেছে, এবং বাট অলসো সেপারেবল অবস্থায় আছে। বাট এবং অলসো এর মাঝে স্পেশাল ইলিশ রেসিপি বসেছে। দুটোই এখানে নাউন এবং ফাইনাইট ভার্বের অবজেক্ট, এবং এখানে শুধুমাত্র মিট নয়, সেই সাথে স্পেশাল ইলিশ রেসিপিকেও বিবেচনা করা হয়েছে। তাই এখানে এই দুটি নাউন বা অবজেক্টকে নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত করে কম্পাউন্ড নাউন বা কম্পাউন্ড অবজেক্ট নট অনলি মিট বাট ইলিশ রেসিপি অলসো গঠন করেছে। নট অনলি মামুন বাট সুজন হ্যাজ অলসো গট দ্য চান্স অফ গোয়িং টু নেপাল। শুধু মামুন নয়, সুজনও নেপালে যাওয়ার সুযোগ পেয়েছে। এখানে নট অনলি এর পরে মামুন বসেছে, বাট অলসো সেপারেবল অবস্থায় আছে, এবং বাটের পরে সুজন বসেছে, এবং হ্যাজের পরে অলসো বসেছে। আর এখানে শুধুমাত্র মামুনকে নয়, সেই সাথে সুজনকেও বিবেচনা করা হয়েছে। মামুন এবং সুজন দুটোই এখানে নাউন এবং দুটোই সাবজেক্ট। আর এখানে শুধুমাত্র মামুনকে নয়, সেই সাথে সুজনকেও বিবেচনা করা হয়েছে। আর এই দুটি নাউন নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত হয়ে কম্পাউন্ড নাউন বা কম্পাউন্ড সাবজেক্ট নট অনলি মামুন বাট সুজন অলসো গঠন করেছে। ইন বাংলাদেশ মালবেরি ইজ নট অনলি অ্যাসোসিয়েটেড উইথ সেরিকালচার বাট অলসো ইউজড অ্যাজ ফডার, টিম্বার অ্যান্ড মেডিসিন। বাংলাদেশে তুঁত গাছ শুধুমাত্র রেশম চাষের সাথে সংশ্লিষ্ট নয়, সেই সাথে গবাদি পশুর খাদ্য, কাঠ এবং ঔষধ হিসেবেও ব্যবহৃত হয়। এখানে নট অনলি এর পরে অ্যাসোসিয়েটেড উইথ সেরিকালচার এবং বাট অলসো এর পরে ইউজড অ্যাজ ফডার, টিম্বার অ্যান্ড মেডিসিন বসেছে। দুটোই এখানে প্রেডিকেট, আর এখানে এই দুটি প্রেডিকেটের শুধুমাত্র প্রথমটি নয়, সেই সাথে দ্বিতীয়টিকেও বিবেচনা করা হয়েছে। তাই এখানে উভয় প্রেডিকেটের কমন অক্সিলারি ভার্ব ইজকে কমন রেখে নট অনলি বাট অলসো দিয়ে উভয় প্রেডিকেটের বাকি অংশকে সংযুক্ত করে কম্পাউন্ড প্রেডিকেট ইজ নট অনলি অ্যাসোসিয়েটেড উইথ সেরিকালচার বাট অলসো ইউজড অ্যাজ ফডার, টিম্বার অ্যান্ড মেডিসিন গঠন করেছে। তবে টার্ম এক্স এবং ওয়াই যদি আলাদা আলাদা সম্পূর্ণ ক্লজ হয়, তবে সেক্ষেত্রে সেন্টেন্সটি একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। যেমন, নট অনলি ওয়াজ হি অ্যারেস্টেড ফর করাপশন বাট হিজ অল ব্যাঙ্ক অ্যাকাউন্টস ওয়ার অলসো সিজড বাই ইনকাম ট্যাক্স অফিস। সে শুধু দুর্নীতির জন্য গ্রেপ্তার হয়নি, সেই সাথে তার সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনকাম ট্যাক্স অফিস দ্বারা বাজেয়াপ্ত হয়েছিল। এখানে নট অনলি এর পরে ওয়াজ হি অ্যারেস্টেড ফর করাপশন বসেছে, যা একটি সম্পূর্ণ ক্লজ। এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হি এর আগে ওয়াজ বসেছে কেন? এর জবাবে বলবো, মাঝে মাঝে কোনো ক্লজের উপর বিশেষভাবে এমফ্যাসিস করতে
একে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মে লেখা হয়। আর এখানে বাট অলসো এর সাথে যুক্ত হয়েছে হিজ অল ব্যাংক অ্যাকাউন্টস ওয়ার সিজড বাই ইনকাম ট্যাক্স অফিস। তবে বাট অলসো এখানে সেপারেবল অবস্থায় আছে। এখানে শুধুমাত্র প্রথম ক্লজটিকে নয়, সেই সাথে দ্বিতীয় ক্লজটিকেও বিবেচনা করা হয়েছে। এভাবে দুটি আলাদা আলাদা সম্পূর্ণ ক্লজ নট অনলি বাট অলসো দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্সটি গঠন করেছে। চন্দ্রগুপ্ত মৌর্য নট অনলি ওভারথ্রু দ্য পাওয়ারফুল নন্দ ডাইনেস্টি but his army also defeated a Macedonian invasion led by Seleucus Nicator. চন্দ্রগুপ্ত মৌর্য শুধুমাত্র শক্তিশালী নন্দ রাজবংশকে উৎখাত করেননি, সেই সাথে তার সেনা সেলুকাস নিকেটরের নেতৃত্বে একটি ম্যাসিডোনীয় আক্রমণকে পরাস্ত করেছিল। এখানে নট অনলি এর সাথে যুক্ত হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য ওভারথ্রু দ্য পাওয়ারফুল নন্দ ডাইনেস্টি, যা একটি সম্পূর্ণ ক্লজ। তবে ক্লজটিকে শ্রুতিমধুর করার জন্য এখানে নট অনলি ক্লজের শুরুতে না বসে সাবজেক্ট চন্দ্রগুপ্ত মৌর্যের পরে বসেছে। আর বাট অলসোর সাথে এখানে যুক্ত হয়েছে হিজ আর্মি ডিফিটেড এ ম্যাসিডোনিয়ান ইনভেশন লেড বাই সেলুকাস নিকেটর, যা একটি সম্পূর্ণ ক্লজ। তবে বাট এবং অলসো এখানে সেপারেবল অবস্থায় আছে। এখানে শুধুমাত্র প্রথম ক্লজটিকে নয়, সেই সাথে দ্বিতীয় ক্লজটিকেও বিবেচনা করা হয়েছে। তাই নট অনলি বাট অলসো এর মাধ্যমে আলাদা আলাদা ক্লজ দুটি যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্সটি গঠন করেছে। Mr. Mansur Khan not only migrated to Pakistan with his family, but his wife also established a hospital there. মিস্টার মনসুর খান শুধুমাত্র তার পরিবার সহ পাকিস্তানে দেশান্তরী হননি, সেই সাথে তার স্ত্রীও সেখানে একটি হাসপাতাল প্রতিষ্ঠিত করেছিলেন। এখানে নট অনলি এর সাথে মিস্টার মনসুর খান মাইগ্রেটেড টু পাকিস্তান উইথ হিজ ফ্যামিলি যুক্ত হয়েছে, যা একটি সম্পূর্ণ ক্লজ। তবে ক্লজটিকে শ্রুতিমধুর করার জন্য নট অনলি এখানে ক্লজের শুরুতে না বসে সাবজেক্ট মিস্টার মনসুর খানের পরে বসেছে এবং বাট অলসো এর সাথে যুক্ত হয়েছে হিজ ওয়াইফ এস্টাবলিশড এ হসপিটাল দেয়ার। তবে বাট এবং অলসো এখানে সেপারেবল অবস্থায় আছে। এই দুটি ক্লজের মধ্যে শুধুমাত্র প্রথমটিকে নয়, সেই সাথে দ্বিতীয়টিকেও বিবেচনা করা হয়েছে। এভাবে নট অনলি বাট অলসো এর মাধ্যমে দুটি আলাদা আলাদা সম্পূর্ণ ক্লজ যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্সটি গঠন করেছে। নট অনলি বাট অলসো এর ক্ষেত্রে আমাদেরকে যে সবসময় কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারে সেন্টেন্স গঠন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে মাঝে মাঝে সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্সের ফর্মে লেখার পরিবর্তে কম্পাউন্ড সেন্টেন্সের ফর্মে লিখলে তাতে এমফ্যাসিস অনেক বেশি জোরালো হয়। যেমন শি ওয়াজ নট অনলি স্যাড বাট অলসো অ্যাংরি, সে শুধু দুঃখিত নয়, সেই সাথে রেগেও ছিল। এখানে স্যাড এবং অ্যাংরি দুটোই অ্যাডজেক্টিভ এবং তা নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত হয়েছে এবং যে সেন্টেন্সটি গঠন করেছে সেটি একটি সিম্পল সেন্টেন্স। সেন্টেন্সটি একটি সাদামাটা এক্সপ্রেশন ব্যক্ত করছে। তবে সেন্টেন্সটিকে আমরা যদি আলাদা আলাদা ক্লজ দিয়ে কম্পাউন্ড ফর্মে লিখি তবে এর এক্সপ্রেশন অনেক বেশি পাওয়ারফুল হবে। যেমন নট অনলি ওয়াজ হি স্যাড বাট শি ওয়াজ অলসো অ্যাংরি। সেন্টেন্সটি কম্পাউন্ড ফর্মে লেখায় এখানে এর এক্সপ্রেশন অনেক বেশি জোরালো হয়েছে। আর কম্পাউন্ড সেন্টেন্সটি যদি আমরা সেমিকোলনের সাহায্যে গঠন করি তবে সেক্ষেত্রে বাটকে আমরা বাদ দিতে পারি। যেমন নট অনলি ওয়াজ শি স্যাড শি ওয়াজ অলসো অ্যাংরি। দে নিড নট অনলি ফুড বাট অলসো শেল্টার, তাদের শুধু খাদ্য নয় সেই সাথে আশ্রয়েরও প্রয়োজন। এই সেন্টেন্সটিকেও সিম্পল সেন্টেন্সের ফর্মে লেখা হয়েছে এবং দুটি নাউনকে নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সিম্পল এক্সপ্রেশন ব্যক্ত হয়েছে। তবে সেন্টেন্সটিকে যদি আলাদা আলাদা ক্লজে ভাগ করে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করি তবে এর এমফ্যাসিস অনেক বেশি জোরালো হবে। যেমন নট অনলি ডু দে নিড ফুড বাট দে অলসো নিড শেল্টার। এখানে সেন্টেন্সটি কম্পাউন্ড ফর্মে লেখায় এর এমফ্যাসিস অনেক বেশি জোরালো হয়েছে। আর সেন্টেন্সটিকে সেমিকোলনের সাহায্যে গঠন করলে দাঁড়ায় নট অনলি ডু দে নিড ফুড দে অলসো নিড শেল্টার। এখন আমরা কোরিলেটিভ কনজাংশন নট বাটের ব্যবহার দেখব। এক্ষেত্রে টার্ম এক্স কে বিবেচনা না করে যদি টার্ম ওয়াই কে বিবেচনা করা হয় তবে সেক্ষেত্রে নট বাট ব্যবহৃত হয়। নট এ সিঙ্গেল বাট এ গ্যাং অফ থিপস হ্যাভ ডান ইট। একজন নয় বরং একদল চোর এই কাজটি করেছে। এখানে নটের পরে এ সিঙ্গেল বসেছে এবং বাটের পরে বসেছে এ গ্যাং অফ, দুটো এখানে অ্যাডজেক্টিভ।
আর এখানে অ্যাডজেক্টিভ দুটির মধ্যে প্রথমটিকে বিবেচনা না করে দ্বিতীয়টিকে বিবেচনা করা হয়েছে। তাই এখানে নট বাটের সাথে এই দুটি অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ নট এ সিঙ্গেল বাট এ গ্যাং অফ গঠন করেছে। কম্পাউন্ড অ্যাডজেক্টিভটি আবার নাউন থিভসের প্রিমডিফায়ার হিসেবে যুক্ত হয়ে প্রিমডিফাইড নাউন নট এ সিঙ্গেল বাট এ গ্যাং অফ থিভস গঠন করেছে। নট দ্য হার্স ওয়ার্ডস অফ আওয়ার এনিমিস বাট দ্য সাইলেন্স অফ আওয়ার ফ্রেন্ডস হার্টেড মি। আমাদের শত্রুদের রূঢ় কথা নয়, বরং আমাদের বন্ধুদের নীরবতাই আমাকে পীড়া দিয়েছিল। এখানে নটের পরে দ্য হার্স ওয়ার্ডস অফ আওয়ার এনিমিস বসেছে, আর বাটের পরে বসেছে দ্য সাইলেন্স অফ আওয়ার ফ্রেন্ডস। দুটোই এখানে নাউন ফ্রেজ, যার প্রথমটিকে বিবেচনা না করে দ্বিতীয়টিকে বিবেচনা করা হয়েছে। তাই এখানে নট বাটের মাধ্যমে নাউন ফ্রেজ দুটি যুক্ত হয়ে কম্পাউন্ড নাউন ফ্রেজ নট দ্য হার্স ওয়ার্ডস অফ আওয়ার এনিমিস বাট দ্য সাইলেন্স অফ আওয়ার ফ্রেন্ডস গঠন করেছে। দ্য পাবলিক কনসিডারেশন ইজ নট হু ইউ আর বাট হোয়াট ভ্যালু ইউ হ্যাভ ক্রিয়েটেড টু দেম। জনসাধারণের বিবেচনা তুমি কে তা নয়, বরং তুমি তাদের কাছে কি মূল্য তৈরি করতে পেরেছো সেটাই। এখানে নটের পরে বসেছে হু ইউ আর এবং বাটের পরে বসেছে হোয়াট ভ্যালু ইউ হ্যাভ ক্রিয়েটেড টু দেম। দুটো এখানে নাউন ক্লজ, আর এই ক্লজ দুটির মধ্যে প্রথমটিকে বিবেচনা না করে দ্বিতীয়টিকে বিবেচনা করা হয়েছে। তাই এখানে নট বাটের মাধ্যমে এই দুটি ক্লজ যুক্ত হয়ে কম্পাউন্ড নাউন ক্লজ নট হু ইউ আর বাট হোয়াট ভ্যালু ইউ হ্যাভ ক্রিয়েটেড টু দেম গঠন করেছে। নট টু বাট থ্রি গাইজ কেম টু মিট ইউ, দ্য থার্ড ওয়ান ওয়াজ ওয়েটিং ইন দ্য কার। তোমার সাথে দেখা করতে দুইজন নয়, বরং তিনজন এসেছিল, তৃতীয় ব্যক্তি গাড়ির মধ্যে অপেক্ষা করছিল। এখানে নটের পরে টু এবং বাটের পরে থ্রি বসেছে। দুটো এখানে সংখ্যা এবং অ্যাডজেক্টিভ। সংখ্যা দুটির মধ্যে প্রথমটিকে বিবেচনা না করে দ্বিতীয়টিকে বিবেচনা করা হয়েছে। তাই এখানে নট বাটের মাধ্যমে সংখ্যা বা অ্যাডজেক্টিভ দুটি যুক্ত হয়ে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ নট টু বাট থ্রি গঠন করেছে, যা এখানে নাউন গাইসের প্রিমডিফায়ার হিসেবে যুক্ত হয়ে প্রিমডিফাইড নাউন নট টু বাট থ্রি গাইজ গঠন করেছে। ইন এ স্পোর্টস হোয়াট কাউন্টস ইজ নট দ্য উইনিং বাট দ্য টেকিং পার্ট। খেলাধুলার ক্ষেত্রে যেটি গণ্য হয় তা বিজয়ী হওয়া নয়, বরং অংশগ্রহণ করা। এখানে নটের পরে দ্য উইনিং বসেছে এবং বাটের পরে দ্য টেকিং পার্ট বসেছে। দুটো এখানে জিরান ফ্রেজ, যার মধ্যে প্রথমটিকে বিবেচনা না করে দ্বিতীয়টিকে বিবেচনা করা হয়েছে। তাই এখানে নট বাটের মাধ্যমে জিরান ফ্রেজ দুটি যুক্ত হয়ে কম্পাউন্ড জিরান ফ্রেজ নট দ্য উইনিং বাট দ্য টেকিং পার্ট গঠন করেছে। এখন আমরা দেখব কোরিলেটিভ কনজাংশন ব্যবহারের ক্ষেত্রে কোন কোন ভুলগুলো আমরা প্রায় করে থাকি এবং এর থেকে আমাদের কিভাবে সাবধান হওয়া উচিত। প্রথমে আমরা প্যারালাল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমাদের খেয়াল রাখতে হবে কোরিলেটিভ কনজাংশনের দুটি অংশের সাথে দুটি পারস্পরিক কম্পারেবল টার্ম যুক্ত হচ্ছে কিনা। আমাদেরকে এখানে দুটি কম্পারেবল টার্ম যুক্ত করে প্যারালাল স্ট্রাকচার তৈরি করতে হবে। দুটি আনকম্পারেবল টার্ম যুক্ত করে আনপ্যারালাল স্ট্রাকচার গঠন করা যাবে না। দ্য ক্যাবিনেট ওয়াজ ডিজাইনড নট অনলি ফর স্টোরিং আইটেমস বাট অলসো প্রোটেক্টিং দেম ফ্রম মাইস অ্যান্ড ককরোচেস। এখানে নট অনলি এর পরে বসেছে ফর স্টোরিং আইটেমস, যা একটি প্রিপোজিশনাল ফ্রেজ, আর বাট অলসো এর পরে বসেছে প্রোটেক্টিং দেম ফ্রম মাইস অ্যান্ড ককরোচেস, যা একটি জিরান্ড ফ্রেজ। অর্থাৎ এই দুটি এক জাতীয় টার্ম নয়, তাই স্ট্রাকচারটি আনপ্যারালাল হয়ে গেছে। তাই এই স্ট্রাকচারটি আমরা বর্জন করব। এই স্ট্রাকচারটিকে সংশোধন করে এখন আমরা একে প্যারালাল করতে পারি। আমরা সেন্টেন্সটিকে দুইভাবে সংশোধন করতে পারি। প্রথমত, বাট অলসো এর পরে এবং প্রোটেক্টিং এর আগে একটি ফর যুক্ত করলে দ্বিতীয় ফ্রেজটিও একটি প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে যাবে এবং স্ট্রাকচারটি প্যারালাল হয়ে যাবে। দ্বিতীয়ত, নট অনলি এর পরে যে ফরটি আছে সেটিকে ওখান থেকে সরিয়ে নট অনলি এর আগে বসাতে পারে। তাহলে প্রিপোজিশন ফর এখানে কমন হয়ে যাবে এবং উভয় ফ্রেজ এখানে জিরান্ড ফ্রেজে পরিবর্তিত হয়ে স্ট্রাকচারটি প্যারালাল হয়ে যাবে। এভাবেও আমরা সেন্টেন্সটিকে সংশোধন করতে পারি। এখন সংশোধিত সেন্টেন্সটির মানে দাঁড়ায়, কেবিনটি ডিজাইন করা হয়েছিল শুধুমাত্র জিনিসপত্র রাখার জন্য নয়, সেই সাথে সেগুলোকে ইঁদুর এবং তেলাপোকা থেকে রক্ষা করার জন্য। আই হ্যাভ কাম হেয়ার নিদার টু অপোজ ইউ নর অ্যাসিস্ট ইউ। এখানে নিদারের পরে টু অপোজ ইউ বসেছে, যা একটি ইনফিনিটিভ ফ্রেজ।
এবং নরের পরে অ্যাসিস্টিভ বসেছে, যা একটি জিরো ইনফিনিটিভ ফ্রেজ। এখানে টার্ম দুটি দুই রকম হওয়ায় স্ট্রাকচারটি আনপ্যারালাল হয়ে গেছে। একে প্যারালাল করতে হলে অ্যাসিস্টের আগে একটি টু বসাতে হবে, তাহলে দুটোই ইনফিনিটিভ ফ্রেজে পরিবর্তিত হয়ে স্ট্রাকচারটি প্যারালাল হয়ে যাবে। আর এই কারেক্টেড সেন্টেন্সটির মানে দাঁড়ায়, আমি এখানে তোমাকে বাধাও দিতে আসিনি, তোমাকে সহযোগিতাও করতে আসিনি। কোরিলেটিভ কনজাংশন নিদার নর বা ইদার অর ব্যবহারের ক্ষেত্রে আরেকটি ভুল আমরা প্রায় করে থাকি, তা হচ্ছে প্রোনাউন এগ্রিমেন্ট। নিদার ইয়োর মাদার নর হার সিস্টার্স অ্যাগ্রিড টু ডোনেট হার পোর্শন অফ দ্য এস্টেট টু চ্যারিটি। এই সেন্টেন্সটির মধ্যে হার পোর্শন লেখা হয়েছে, তো এখানে কনফিউশন হতে পারে, হার পোর্শন হবে নাকি দেয়ার পোর্শন হবে। আমরা এখানে যদি ইয়োর মাদারকে ফলো করি তবে হার হবে, আর যদি হার সিস্টার্সকে ফলো করি তাহলে দেয়ার হবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, আমরা এখানে কাকে ফলো করব? এর জবাব হচ্ছে, আমরা সবসময় শেষের টার্মটিকে ফলো করব, অর্থাৎ এখানে আমরা হার সিস্টার্সকে ফলো করব। তাই এখানে হার পোর্শনের পরিবর্তে বসবে দেয়ার পোর্শনস। এখন তাহলে কারেক্টেড সেন্টেন্সটি দাঁড়ায়, নিদার ইয়োর মাদার নর হার সিস্টার্স অ্যাগ্রিড টু ডোনেট দেয়ার পোর্শনস অফ দ্য এস্টেট টু চ্যারিটি। এবং সেন্টেন্সটির মানে দাঁড়ায়, আমার মা বা তার বোনেরা কেউই তাদের ভূসম্পত্তির নিজ নিজ অংশ দাতব্য কাজে দান করতে রাজি হননি। Either your two sisters or your niece will say that they are too sick to attend the party. এক্ষেত্রেও দ্বিতীয় টার্মটি অর্থাৎ ইয়োর নিসকে অনুসরণ করে সঠিক প্রোনাউন বসবে। তাই এখানে ইয়োর নিসকে ফলো করার কারণে দে আর এর পরিবর্তে শি ইজ বসবে। তাহলে কারেক্টেড সেন্টেন্সটি দাঁড়ায়, ইদার ইয়োর টু সিস্টার্স অর ইয়োর নিস উইল সে দ্যাট শি ইজ টু সিক টু অ্যাটেন্ড দ্য পার্টি। হয় তোমার দুই বোন না হয় তোমার ভাগ্নে বলবে যে সে এতটাই অসুস্থ যে এই পার্টিতে যেতে পারবে না। এখন আমরা ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। এই ভুলটিও আমরা প্রায় করে থাকি। নট আই বাট ইয়োর অ্যাসিস্ট্যান্ট সেন্ড হিম দ্য মেল এভরিডে। এখানে ভার্ব সেন্ড কাকে ফলো করবে? তা আইকে ফলো করবে নাকি ইয়োর অ্যাসিস্ট্যান্টকে ফলো করবে? এটি একটি প্রশ্ন হয়ে উঠতে পারে। এক্ষেত্রেও জবাব সেই একই। এখানে আইকে ফলো করলে সেন্ড বসবে, আর ইয়োর অ্যাসিস্ট্যান্টকে ফলো করলে সেন্স বসবে। যেহেতু এখানে ইয়োর অ্যাসিস্ট্যান্টকে ফলো করছে, তাই এখানে সেন্ডের পরিবর্তে সেন্স বসবে। তাহলে সেন্টেন্সটির কারেক্টেড স্ট্রাকচারটি দাঁড়ায়, নট আই বাট ইয়োর অ্যাসিস্ট্যান্ট সেন্ডস হিম দ্য মেল এভরিডে। আমি নই, বরং তোমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে প্রতিদিন মেল পাঠায়। ইদার ইউ অর ইয়োর ফ্রেন্ড হ্যাভ ডান ইট। এখানে হ্যাভ বসবে না হ্যাজ বসবে তা ডিপেন্ড করে সেকেন্ড টার্মটির উপর, অর্থাৎ ইয়োর ফ্রেন্ডের উপর, যা একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই এখানে হ্যাভ না বসে হ্যাজ বসবে। তাহলে এই সেন্টেন্সটির কারেক্টেড স্ট্রাকচার দাঁড়াচ্ছে, ইদার ইউ অর ইয়োর ফ্রেন্ড হ্যাজ ডান ইট। তুমি অথবা তোমার বন্ধুই কাজটি করেছে। আজকের টিউটোরিয়াল এবং এর আগের টিউটোরিয়াল এই দুটি মিলে তোমরা ইংরেজি ভাষায় অতি ব্যবহৃত 5টি কোরিলেটিভ কনজাংশনের ব্যবহার সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারলে। আশা করছি কোরিলেটিভ কনজাংশনের কনসেপশনটি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। এছাড়া আরও কিছু কোরিলেটিভ কনজাংশন আছে, যেগুলো আমরা পরবর্তীতে অন্যান্য টিউটোরিয়ালের মধ্যে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ এবং সুন্দর থাকো, এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ।